হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। তো 2023 সালের এটাই শেষ ভিডিও। আশা করছি 2024 তোমাদের খুবই ভালো কাটবে এবং তোমাদের অপূর্ণ ইচ্ছা পূর্ণ হবে। তোমরা যে চাকরির জন্য এত প্রিপারেশান নিচ্ছ সেই চাকরি তোমরা পাবে। তো আজকের আমি তোমাদের জন্য আপকামিং যে ফুড এসআইয়ের পরীক্ষা আসছে সেটার জন্য ধাপে ধাপে আমি একটা জেনারেল স্টাডিজ সিরিজ নিয়ে আসছি। তো আজকে সেই সিরিজের আমি প্রথম সিরিজটা নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাজগৃহ, অপশান 2 বৈশালী, অপশান 3 কাশ্মীর, অপশান 4 পাটলিপুত্র। সঠিক উত্তর পাটলিপুত্র। তো এই তৃতীয় বৌদ্ধ মহাসঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে এবং এর সভাপতি ছিলেন মঙ্গফলীপুত্র তিস্য এবং এটি সম্রাট অশোকের আমলে অনুষ্ঠিত হয়েছিল। তাই প্রতি কটা কোশ্চেনে নোট দিইনি, যে কটা কোশ্চেনে তোমাদের নোট লাগবে বলে আমি মনে করছি সেগুলোর নোট আমি দিয়ে রেখেছি। চলো বন্ধুরা, এই দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। সংবিধানের কোন সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? অপশান 1 65তম সংশোধনী, অপশান 2 73তম সংশোধনী, অপশান 3 61তম সংশোধনী, অপশান 4 52তম সংশোধনী। সঠিক উত্তর 61তম সংশোধনী। তো এই যে সংশোধনীটা হয়েছিল সেই সম্বন্ধে তোমায় জানিয়ে রাখি। 326 নম্বর ধারার সংশোধন করে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয় এবং এটি 1989 সালের 28শে মার্চ থেকে এটি বলবৎ হয়। ঠিক আছে বন্ধুরা, চলো বন্ধুরা পরের কোশ্চেন। শ্বেতপাথর বা মার্বেল পাথর পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায়? অপশান 1 বীরভূম, অপশান 2 বাঁকুড়া, অপশান 3 পুরুলিয়া, অপশান 4 কোচবিহার। তো সঠিক উত্তর হবে পুরুলিয়া। চলো বন্ধুরা পরের প্রশ্ন। পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা কে? অপশান 1 স্যাডউইক, অপশান 2 লেনার্ট, অপশান 3 ডাল্টন, অপশান 4 গোল্ডস্টাইন। সঠিক উত্তর ডাল্টন। চলো বন্ধুরা পরের প্রশ্ন। অপারেশন দোস্ত ভারত সরকার চালু করলো কেন? তো সম্প্রতি ভারত সরকার অপারেশন দোস্ত নামে একটি মিশন চালু করেছিল এবং সেটি কেন? তাহলে অপশানগুলো দেখে নেওয়া যায়। যুদ্ধ বিধ্বস্ত সুদানে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর জন্য, অপশান 2 ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের পাশে দাঁড়ানোর জন্য, অপশান 3 সাইক্লোন মোখাই বিধ্বস্ত মায়ানমারের জন্য, অপশান 4 যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলে আটকে থাকা ভারতের জন্য। তো সঠিক উত্তর ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে দাঁড়ানোর জন্য। চলো বন্ধুরা পরের প্রশ্ন। হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিম্বিসার, অপশান 2 অজাতশত্রু, অপশান 3 উদয়ীন, অপশান 4 বৃহদ্রথ। তো সঠিক উত্তর হবে উদয়ীন। চলো বন্ধুরা পরের প্রশ্ন। সমুদ্রগুপ্তের মায়ের নাম কী ছিল? অপশান 1 চেল্লোনা, অপশান 2 মুরা, অপশান 3 কুমারদেবী, অপশান 4 রুক্মিণী। তো সঠিক উত্তর হবে কুমারদেবী। চলো বন্ধুরা পরের প্রশ্ন। সালোক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ কোনটি? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মস, অপশান 2 মিউকর, অপশান 3 ফার্ন, অপশান 4 ক্লোরেলা। তো সঠিক উত্তর মিউকর। সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো, অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ইউগ্লিনা, অপশান 2 ক্রাইসামিবা, অপশান 3 অ্যামিবা, অপশান 4 প্লাসমোডিয়াম। সঠিক উত্তর কি ক্রাইসামিবা। খুবই গুরুত্বপূর্ণ। এই সালোক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ আর সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী, এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সব প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখার চেষ্টা করো। চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? অপশান 1 বাবর, অপশান 2 আকবর, অপশান 3 আলাউদ্দিন খলজি, অপশান 4 ইলতুৎমিশ। সঠিক উত্তর আকবর। তো 1575 খ্রিস্টাব্দে বুলন্দ দরওয়াজা গুজরাটের উপর জয়লাভের জন্য স্মৃতিসৌধ হিসাবে আকবর তৈরি করেছিল। এটি বর্তমানে ফতেহপুর সিক্রি উত্তরপ্রদেশে অবস্থিত। তা কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এটাও আসে, তখন 1575 খ্রিস্টাব্দে হবে। এবং কী জন্য তৈরি করেছিল? গুজরাটের উপর জয়লাভের স্মৃতিসৌধ হিসাবে এটি তৈরি হয়েছিল। ঠিক আছে, তাও তো ওরা ডিটেলে পড়ো। যেগুলো এটা নোট দরকার বলেই আমি এটা নোট দিয়েছি, যেগুলো নোট দরকার নেই আমি সেগুলো দিইনি। চলো আমরা পরের প্রশ্নে যাওয়া যাক।
মিরাতুল আকবর পত্রিকাটি কে প্রকাশ করেন? অপশান 1 রাজা রামমোহন রায়, অপশান 2 দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান 3 কেশবচন্দ্র সেন, অপশান 4 অক্ষয় কুমার দত্ত। সঠিক উত্তর রাজা রামমোহন রায়। 1823 খ্রিস্টাব্দে এটি ফার্সি ভাষায় প্রকাশিত হয়েছিল। তো তোমাদের এটা আসতে পারে যে মিরাতুল আকবর পত্রিকাটি রামমোহনই প্রকাশ করেছিল, রাজা রামমোহন রায় প্রকাশ করেছিল, এটা কত খ্রিস্টাব্দে? তখন 1823 হবে। এবং এটি কোন ভাষাতে? যেমন রাজা রামমোহন রায় প্রকাশিত প্রথম পত্রিকা কিন্তু সংবাদ কৌমুদি। তো এটাতে তো কনফিউজ করার জন্য তোমাদের দেবে। তো এটা খুব ভালোভাবে পড়ো। মিরাতুল আকবর 1823 খ্রিস্টাব্দে এবং এটি ফার্সি ভাষায় প্রকাশিত হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং রাজা রামমোহন প্রকাশ করেছিল এটা। চলো বন্ধুরা পরের প্রশ্ন। কোন সময় রোলিং প্ল্যানের নীতি গ্রহণ করা হয়? 1966 থেকে 1969 খ্রিস্টাব্দ, 1978 থেকে 1980 খ্রিস্টাব্দ, 1988 থেকে 1989 খ্রিস্টাব্দ, 1960 থেকে 65 খ্রিস্টাব্দ। তো সঠিক উত্তর কি? 1978 থেকে 1980 খ্রিস্টাব্দ। জওহর রোজগার, পরের প্রশ্ন, জওহর রোজগার যোজনার উদ্দেশ্য কী? অপশান 1 গ্রামীণ বেকার যুবকদের কর্মসংস্থান, অপশান 2 শহরের বেকার যুবকদের কর্মসংস্থান, অপশান 3 ভূমিহীন চাষিদের কর্মসংস্থান, অপশান 4 বিধবা নারীদের কর্মসংস্থান। সঠিক উত্তর গ্রামীণ বেকার যুবকদের কর্মসংস্থান। তো এই সময় নোট দিয়ে রাখি, এই যোজনাটি 1989 সালে শুরু হয়েছিল। আর যদি তোমাদের নেহেরু রোজগার যোজনা দেয় তখন ওটা হবে শহরের বেকার যুবকদের কর্মসংস্থান। এই দুটো খুব খুব গুরুত্বপূর্ণ। জওহর রোজগার যোজনা হলে গ্রামীণ বেকার, আর নেহেরু যোজনা হলে শহরের বেকারদের জন্য। চলো আমাদের পরের প্রশ্নে যাওয়া যাক। কোন অভিনেতা বা অভিনেত্রী দাদা সাহেব ফালকে 2023 অ্যাওয়ার্ড পেলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 শর্মিলা ঠাকুর, অপশান 2 ওয়াহিদা রহমান, অপশান 3 মনোজ কুমার, অপশান 4 আশা পারেখ। তো সঠিক উত্তর হবে ওয়াহিদা রহমান। তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি তোমাদের এই ফুড এসআই যে জেনারেল স্টাডিজ সেকেন্ড সিরিজটা নিয়ে আসছি। তো আগামী বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। আমি সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা শেয়ার করো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আবার জানিয়ে রাখলাম হ্যাপি নিউ ইয়ার, শুভরাত্রি।